ভারতের সীমান্তরক্ষী বিএসএফ সীমান্তর যে লাইন সেটা ক্রস করে বাংলাদেশে ঢুকে দুজন বাংলাদেশিকে গুলি করেছে। এই যে ভারত সীমান্তে আমাদের লোকদেরকে পাখির মতো গুলি করে হত্যা করতেছে, এতে নাকি বাংলাদেশিদের দোষী বেশি। প্রথমে খুব সংক্ষেপে শিরোনাম সম্পর্কে কিছু বলে নেই। আওয়ামী লীগের ঘুম হারাম করে দিয়েছে দিল্লি। আমরা আওয়ামী লীগকে বলতে চাই, অসত্যের বেড়াজাল থেকে বেরিয়ে আসেন, সত্যের পদপ্রদীপে আলোতে আসেন। সংবাদ মাধ্যমে একটা ভিডিও আজকে সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়েছিল, যেটা হয়তো অনেকেই আপনারা দেখেছেন। ভারতের সীমান্তে বিএসএফ গুলি করেছে বাংলাদেশি 2 রাখালকে, আর এটা নিয়ে কিন্তু অনেক আলোচনা সমালোচনা হচ্ছে। প্রিয় দর্শক, সেই ভিডিওটি হয়তো অনেকেই আপনারা দেখেছেন। মূলত সে বিষয়টি নিয়ে অবশেষে মুখ খুলেছে 3 জন ব্যক্তি: কাজী হিমায়তুদ্দিন মিশন, জাহিদুর রহমান এবং গোলাম মওলা রনি। এবং কি সরকারকে উদ্দেশ্য করে বিএনপির একজন নেতাকর্মী কঠিন কিছু কথা বলেছে। মূলত 4টি ভিডিও নিয়ে আজকে আপনাদের সম্মুখে হাজির হওয়া। সবাইকে বলবো না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আর এক এক করে তাদের কথাগুলো শুনতে থাকুন। তো চলুন আর কথা না বাড়াই, সরাসরি সর্বপ্রথম বিএসএফের বিষয়টি নিয়ে কী বলতেছে জাহিদুর রহমান, তার মুখ থেকে শুনে আসি। ভারতের সীমান্তরক্ষী বিএসএফ সীমান্তর যে লাইন সেটা ক্রস করে বাংলাদেশে ঢুকে দুজন বাংলাদেশিকে গুলি করেছে। আমাদের অনেকের এটা নিয়ে খুব গায়ে লাগছে। একটা ভিডিও ছড়িয়ে পড়েছে, ভিডিওটা আমরা অনেকে দেখেছি, বাংলাদেশের মিডিয়াগুলো এটা নিয়ে নিউজ করেছে। প্রথম কথাটা হচ্ছে এটি তো হওয়ার কথা, আমার সাথে সাথে মনে হয়েছে। আবার যারা খুব উচ্চবাচ্য করছি তারা খোঁজ খবর সম্মত অতটা রাখি না। বিএসএফ যা করেছে এখানে সেটাকে আর করেনি কখনো, একটু জানাবো আপনাদেরকে। আগে এই নিউজটা থেকে একটু দৃষ্টি আকর্ষণ করছি। লালমনিরহাট সীমান্তে প্রবেশ করে 2 রাখালকে বিএসএফের গুলি। মঙ্গলবার দুপুর 2টায় লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার চন্দ্রপুর খামারপাতি এলাকার 913 নম্বর মেইন পিলারের কাছে এখানে ঘটনা ঘটে। 2 জন যুবক ছিল, তাদের নাম এনামুল হক ও ইন্দু মিয়া। স্থানীয়রা জানান, দুপুরে তারা বাংলাদেশ সীমান্তে জমি দিয়ে হেঁটে যাচ্ছিল। হঠাৎ করেই ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ধাওয়া দিলে তারা দৌড়ে পালানোর চেষ্টা করে। ওই সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে গুলি চালায়। 2 যুবক তাৎক্ষণিক সরে গেলে তাদের শরীরে কোনো গুলি লাগেনি। এই ঘটনার পর থেকেই খামারভাতি এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এই জায়গাটা খেয়াল করুন। তারা অভিযোগ করে বলেন, প্রতিনিয়ত ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ বাংলাদেশের রাখালদের ধাওয়া করে, এমনকি অনেক সময় আটকে মারধর করার অভিযোগও আছে। এসব বিষয়ে সমাধান চান ইত্যাদি ইত্যাদি। ওই যে বললাম, একটা ভিডিও আমাদের সামনে আসলো, সেই ভিডিওতে আমরা গুলির শব্দ শুনলাম, সে কারণেই আমাদের অনেকের হয়তো খুব গায়ে লাগছে। হ্যাঁ, কী করছে তারা? অথচ বাংলাদেশের সীমান্ত ক্রস করে বাংলাদেশে ঢুকে বাংলাদেশিদের উপর অত্যাচার এবং গুলি করার ইতিহাস একেবারে নেই তা না। আমি কয়েকটা খবরের হেডলাইন পড়ি। 5 ডিসেম্বর 2023 বাংলাদেশে ঢুকে বৃদ্ধাকে বিএসএফের মারধর। বৃদ্ধার চেহারা দেখুন, কি বয়সের একজন নারীকে বাংলাদেশ সীমান্তে ঢুকে পিটিয়েছে বিএসএফ। 13 অক্টোবর 2022 বাংলাদেশের ভেতরে ঢুকে কৃষককে পেটালো বিএসএফ। পেটানোর ছবি এবং কৃষকের চেহারা দেখুন, বয়স দেখুন। বাংলাদেশে ঢুকে ভ্যান চালককে পেটালো বিএসএফ। 13 জানুয়ারি 2018 বাংলাদেশ সীমান্তে ঢুকে কৃষকের 2 হাত ভেঙে দিয়েছে বিএসএফ। এটা হচ্ছে 13 অক্টোবর 2022। বলবেন যে খালি পিটাচ্ছে আর মারছে, আঘাত করছে? না, গুলি করে হত্যাও করেছে। 14 জানুয়ারি 2023 1 বছর আগে বাংলাদেশ ভূখণ্ডে ঢুকে বিএসএফের করা গুলিতে আহত বাংলাদেশের মৃত্যু। এখানে 2 জন গুলিবিদ্ধ হয়েছিল, 1 জন মারা গেছে। এটাও বাংলাদেশ ভূখণ্ডে ঢুকে গুলি করেছে। মানে বিএসএফ বাংলাদেশ সীমান্তে বিরাট বন্ধু বাংলাদেশ সরকার, আওয়ামী লীগ সরকার বিরাট বন্ধু বিএসএফের, ভারতের। সুতরাং ভারত বাংলাদেশের সীমান্তে এরকম হওয়ার কথা ছিল না। অথচ ভারত তার শত্রু দেশ পাকিস্তানের সাথে বর্ডারে, এর আশপাশেও কিছু হয় না। এই গ্রাফটা দেখলেই বুঝতে পারবেন যে কী পরিমাণ হত্যাকাণ্ড প্রতি বছর ঘটে। 23 সালেও 28 জন সীমান্তরক্ষীদের গুলিতে মারা গেছে। খুবই নিত্যনৈমিত্তিক ঘটনা এবং গাসোয়া হয়ে যাওয়া ঘটনা। যদিও বাংলাদেশ এবং ভারতের মধ্যে আলোচনায় বহুবার এই মতৈক্য হয়েছিল যে সীমান্তে কখনো লেথাল ওয়েপন বা প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করা হবে না। সীমান্তে কিছু অপরাধ হয়, ভুল না, বাংলাদেশিরাও কিছু অপরাধের সাথে জড়িত হয়তো আছে, গরু চোরাচালান বা অন্যান্য চোরাচালানের সাথে। কিন্তু এইগুলো আপনি মৃত্যুদণ্ডে তাই খুন করে ফেলবেন গুলি করে, সেই রকম অপরাধ কোনো ক্রমেই না। আমরা এটা কোনোভাবেই মেনে নিতে প্রস্তুত নই, ফুল স্টপ। কিন্তু তাদের এরকম কমিটমেন্টের পরও সমানে এই কাজগুলো হয়েছে, ক্রমাগত হচ্ছে। হবারই কথা। আসলে আমি শুরুতে বলছিলাম হবারই কথা। খেয়াল করি, আমাদের একজন বাংলাদেশের খাদ্যমন্ত্রী, উনি আসলে বাংলাদেশের খাদ্যমন্ত্রী না ভারতের কেউ, এই প্রশ্ন আসতেই পারে। 25 জানুয়ারি 2020 সীমান্ত হত্যায় বিএসএফের দোষ দেখছেন না বাংলাদেশের খাদ্যমন্ত্রী। বাংলাদেশ সীমান্তে বিএসএফের গুলি করে বাংলাদেশ হত্যা বন্ধ করতে হলে ভারতীয় সীমান্তরক্ষীদের দোষ দিয়ে লাভ নেই বলে মনে করেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। এক্ষেত্রে বাংলাদেশি নাগরিকদেরই সতর্ক হতে হবে বলে তিনি মনে করেন। মিস্টার মজুমদার বলেন, আসলে আমাদের চরিত্র ভালো না হয় পরের দোষ দিয়ে লাভ নেই। বাংলাদেশের খাদ্যমন্ত্রী কিংবা ভারতের কেউ, বাংলাদেশে বহু ভারতের, যেমন ওই যে আমি ভারতের প্রার্থী বলে এমপি আছে, ভারতের প্রার্থী এমপি মন্ত্রী বহু পদে ভারতের লোকজন এখানে বসে আছে, কোনো সন্দেহ নেই। না হয় বাংলাদেশের একজন মন্ত্রী হয়ে ন্যূনতম চক্ষু লজ্জা থাকলে এই কথা কেউ বলতে পারেন, বাট হি টোল্ড।
প্রিয় দর্শক শ্রোতা, শুনলেন জাহিদুর রহমানের বক্তব্য। ভারতের সেই বিএসএফ যে বাংলাদেশি 2 রাখালকে গুলি করেছে সে বিষয়টি নিয়ে আলোচনা করেছে। আশা করি তার বক্তব্যটি শুনেছেন। এবার এই বিষয়টি নিয়ে আলোচনা করেছেন কাজী হিমায়তুদ্দিন মিশন। চলুন তার বক্তব্যটিও শুনে আসি। সরকারের অনেক মন্ত্রীরা বলে থাকেন যে এই যে ভারত সীমান্তে আমাদের লোকদেরকে পাখির মতো গুলি করে হত্যা করতেছে, এতে নাকি বাংলাদেশিদের দোষী বেশি। তাদের কথা হচ্ছে তারা যায় কেন, তারা ভারতে গরু চুরি করতে যায় কেন, অবৈধভাবে সীমান্ত পাড়ি দেয় কেন। কথাটা মিথ্যা নয় যে বাংলাদেশ থেকে প্রচুর লোকজন অবৈধভাবে সীমান্ত পাড়ি দিয়ে ভারতে ঢোকে, কিন্তু তারা তো গরিব মানুষ, তারা তো এত কিছু বোঝে না। এই যে বাংলাদেশ থেকে ভারতের সীমান্ত পেরোনোটা অন্যায়, এই ধরনের সচেতনতামূলক কার্যক্রম কি আপনারা গ্রহণ করেছেন? এই যে লোকগুলো সীমান্ত পাড়ি দেয় তাদের সবার লিডার কিন্তু হচ্ছে ওই এলাকার স্থানীয় বিএনপি আওয়ামী লীগের লোকজন এবং ওই চেয়ারম্যান মেম্বাররা। তারা ক্ষমতাসীন দলের সঙ্গে সম্পৃক্ত। তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিয়েছেন? নেন নাই। তারপরেও তর্কের খাতিরে ধরে নিলাম যে সীমান্ত পাড়ি দিয়েছে অন্যায়ভাবে, শাস্তি কি মৃত্যুদণ্ড? কোনো মতেই হতে পারে না। আমি একটা ছবি দেখাই, সেটা হচ্ছে যে গত পরশুদিন বাংলাদেশের সীমানার ভিতরে ঢুকে 2 রাখালকে বিএসএফ এর গুলি। ওই 2 রাখালের ভাগ্য ভালো যে তারা বিএসএফ এর গুলিতে মৃত্যুবরণ করেনি। দেখুন, একদম কাঁটাতারের বেড়া পাড়িয়ে, কাঁটাতারের বেড়ার ভিতরে কিন্তু আবার ছোট ছোট গেট আছে, ওই গেট দিয়ে ঢুকে বাংলাদেশের 2 রাখাল, তারা জমিতে চাষবাস করতেছিল বা গরু টরু চড়তেছিল, তাদেরকে তারা ধাওয়া করার পরে ওই 2 রাখাল প্রাণ ভয় এমন ভাবে পালায় যে ওদেরকে আর গুলি করে হত্যা করা যায়নি। তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে এগুলো আসলে কার দায়িত্ব? এই যে ভারত সরকার একের পর এক, ভারতের সঙ্গে তো মায়ানমারের সীমান্ত আছে, নেপালের আছে, ভুটানের আছে, পাকিস্তানের আছে, কোন জায়গায় কিন্তু চীনের আছে, কোন সীমান্তেই কিন্তু এই ভারত এইভাবে মন চাইলেই মেরে ফেললাম। ওই যে আছে না স্নাইপার রাইফেল গুলো, যে এই বাংলাদেশ সীমান্তে দেখা যায় মেরে ফেলি, মেরে ফেলিল। এভাবে কোন সীমান্তে মারা যায় না এমন নজির নেই, কিন্তু বাংলাদেশে এটা দিনের পর দিন করে যাচ্ছে এই সরকারের নতজানু পররাষ্ট্রনীতির কারণে। কদিন আগে একজন বিডিআর সৈন্য, তাকে গুলি করে পর্যন্ত মেরে ফেললো। সাধারণ মানুষ তো দূরের কথা, বিডিআর সৈন্যকে মেরে ফেললো। তখন কি উচিত ছিল না যে বাংলাদেশের যে নিযুক্ত যে ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা, তাকে ডেকে এনে প্রতিবাদ জানানো? সেই সাহস এই সরকারের নাই, কারণ ভারতীয় দূতাবাসী কিন্তু এখন বাংলাদেশ চালায়। তাহলে যেই ভারতীয় দূতাবাস বাংলাদেশ চালায়, যেই ভারতীয় দূতাবাস হাসিনাকে টিকিয়ে রেখেছে, তাকে ডেকে এনে প্রতিবাদ করবে এত বড় বুকের পাটা কার আছে? কারো নাই। দেখুন, শ্রীলঙ্কা, মালদ্বীপ, নেপাল, ভুটান এরা বা মিয়ানমার যত ছোট রাষ্ট্র হোক না কেন, তারা স্বাধীন রাষ্ট্র, তাদের একটা বুকের পাঠা আছে, কথা বলার হিম্মত আছে। কিন্তু বাংলাদেশের একটা রাজ্য, সে রাজ্যর মতো ক্ষমতাও কিন্তু নাই। আপনি কলকাতায় বসে, আপনি দিল্লিতে বসে, আপনি ভারতের যে কোনো জায়গায় বসে আপনি নরেন্দ্র মোদীর সমালোচনা করতে পারবেন, কিন্তু আপনি বাংলাদেশে বসে নরেন্দ্র মোদীর সমালোচনা করতে পারবেন না। এর কারণ হচ্ছে ভারতের যে 30টা রাজ্য, এই রাজ্যগুলোর ভিতরে 2-1টি রাজ্য হচ্ছে রাষ্ট্রপতি শাসিত। এই রাষ্ট্রপতি শাসিত রাজ্যগুলোতে ভারতের একক আধিপত্য, ওখানে বিরোধিতা করার সুযোগ নাই। যেমন কাশ্মীরের কথা বলতে পারি, আন্দামান নিকোবরের কথা বলতে পারি। তো এই বাংলাদেশ হচ্ছে ভারতের আরেকটা রাষ্ট্রপতি শাসিত রাজ্য, সাধারণ রাজ্য না, যেমন হায়দ্রাবাদ, পশ্চিমবঙ্গ, তারপরে পাঞ্জাব, এরকম রাজ্য না যেখানে রাজনীতি করার অধিকার আছে। সেগুলো না, একদম একদম কেন্দ্র শাসিত রাজ্য যেখানে কোনো ন্যূনতম সুযোগ সুবিধা নাই, সেটা হচ্ছে বাংলাদেশ। মানে রাজ্যের চেয়েও অধম। স্বাধীন রাষ্ট্র তো দূরের কথা, একটা রাজ্যের চেয়ে অধম। না হলে দিনের পর দিন এভাবে সীমান্তে ঢুকে মানুষকে মেরে ফেলতে পারে না। এই যে গতকাল দেখলাম যে আমরা দেখলাম যে সীমান্ত হত্যার 2 দিন পর সাইফুলের মরদেহ ফেরত দিল বিএসএফ। এটা মনে কদিন আগের ঘটনা, 3-4 দিন আগের ঘটনা। তাকে গুলি করে লাশ নিয়ে গেছে। তার আগে স্বাধীনতা দিবস মানে 26শে মার্চে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফ এর গুলিতে আরো 2 জন বাংলাদেশি মারা যায়। এবং এই ভারতীয় সীমান্তরক্ষীদের বিরুদ্ধে 2000 সালের পর থেকে পর্যন্ত প্রায় 1,500 সামরিক এবং বেসামরিক, মানে সাধারণ এবং বেসামরিক বাংলাদেশিকে হত্যার অভিযোগ আছে। এই যে একটা এনজিও অধিকার, এই অধিকারের আপনারা জানেন যে লাইসেন্স বাতিল করে দিয়েছে। তারপরে অধিকারের যেই প্রধান আদিলুর রহমান খান এবং নাসিরউদ্দিন এলেনকে কারাগারে ঢুকিয়েছিল, পরে অবশ্য মুক্তি দেওয়া হয়েছে। সেই অধিকার এনজিও 2011 সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত ভারতীয় সীমান্ত বাহিনী দ্বারা কমপক্ষে 17 বাংলাদেশি হত্যা এবং বিভিন্ন নির্যাতনের দৃষ্টান্ত নথিভুক্ত করে। আবার আরেকটা এনজিও আছে মাসুম, এটা কলকাতা ভিত্তিক এনজিও, যারা এই আপনারা শুনলেন কাজী হিমায়তুদ্দিন মিশনের বক্তব্য। সেই ভারতের বিষয়টি নিয়ে তিনিও আলোচনা করেছেন। এবার আমরা গোলাম মৌলা রনি সাহেবের একটি বক্তব্য আপনাদের সাথে শেয়ার করব। তিনিও একই বিষয় নিয়ে আলোচনা করেছেন, শুনে আসি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, প্রথমে খুব সংক্ষেপে শিরোনাম সম্পর্কে কিছু বলে নিই। আওয়ামী লীগের ঘুম হারাম করে দিয়েছে দিল্লি, এবং এটাই সত্য। আমরা যারা খুব সাধারণ দৃষ্টিতে ঘটনা এবং ঘটনার আগের এবং পেছনের যে প্রেক্ষাপট এটা বিশ্লেষণ করার চেষ্টা করি, তাদের কাছে খুব সহজ এবং সরল সমীকরণ হলো দিল্লি এবং আওয়ামী লীগ খুব ঘনিষ্ঠ বন্ধু, এবং আওয়ামী লীগের জন্ম হয়েছে দিল্লির জন্য, দিল্লির জন্ম হয়েছে আওয়ামী লীগের জন্য। দুজনের মধ্যে বা দুটো প্রতিষ্ঠানের মধ্যে এবং দুটো সংগঠনের মধ্যে একেবারে
যাকে বলা হয় হরিহরাত্মার সম্পর্ক। এখানে দিল্লি বলতে ভারতের যে রাষ্ট্রসত্তা এবং সেই রাষ্ট্রসত্তায় যারাই আসুক, কংগ্রেস আসুক, বিজেপি আসুক কিংবা কোনো কোয়ালিশন সরকার আসুক, তারা আওয়ামী লীগকে সমর্থন করবে। আর আওয়ামী লীগ যখন যে অবস্থায় থাকুক না কেন, বিরোধী দলে থাকুক, সরকারি দলে থাকুক, তাদের সঙ্গে ভারতের একটা দহরম মহরম সম্পর্ক থাকবে। এই বিশ্বাস যারা করেন তারা বঙ্গবন্ধু হত্যার প্রেক্ষাপট এবং জাসদ সৃষ্টির প্রেক্ষাপট এবং মুজিব বাহিনী মুক্তিযুদ্ধের সময় মুজিব বাহিনী গঠনের প্রক্রিয়া, এই বিষয়গুলো বিশ্লেষণ করলেই বুঝতে পারবেন যে আওয়ামী লীগ আর দিল্লির যে সম্পর্কটি এটি কৌশলগত। আওয়ামী লীগকে দিল্লি তখনই ব্যবহার করেছে যখন তাদের প্রয়োজন হয়েছে, বিকল্প হিসেবে তাদের হাতে যখন কোনো কিছু ছিল না। আর আওয়ামী লীগও দিল্লিকে ব্যবহার করেছে কৌশল করে, এবং তাদের হাতে যখন কোনো বিকল্প থাকে না সবসময় তারা দিল্লিকে ব্যবহার করে। এই যেমন ধরুন এখন আওয়ামী লীগ কিন্তু প্রাণান্ত চেষ্টা করছে আমেরিকার সঙ্গে একটি স্বাভাবিক সম্পর্ক তৈরি করার জন্য, এবং চীনের সঙ্গে একটি সামন্তরাল সম্পর্ক যেটা পাকিস্তানের আছে এরকম একটি সম্পর্ক করার জন্য, কিন্তু বারবার ব্যর্থ হচ্ছে। এই জন্য তাকে দিল্লিমুখী হতে হচ্ছে। অন্যদিকে দিল্লি প্রাণান্ত চেষ্টা করছে জামাতের সঙ্গে একটা নেগোসিয়েশন করার জন্য, বিএনপির সঙ্গে একটা সমঝোতা করার জন্য, কিন্তু সেটা পারছে না। ফলে বাধ্য হয়ে তাদেরকে শেখ হাসিনার দ্বারস্থ হতে হচ্ছে। আরও স্পষ্ট করে বললে শেখ হাসিনার কদম মোবারকে তাদেরকে আশ্রয় নিতে হচ্ছে। তো এই যে জোরাজুরি করে যে সম্পর্কটি হয় মানবের জীবনে, দানবের জীবনে, রাষ্ট্রীয়, কৃষ্টি এবং কালচারে, এটির পরিণতি জীবন দিয়ে পরিশোধ করতে হয়, এর কোনো বিকল্প নাই। ভারতও এই বিষয়গুলো যখনই করেছে, ইন্দিরা গান্ধী করেছে, মহাত্মা গান্ধী করেছে এবং রাজীব গান্ধী করেছেন, তারা সবাই নীতি এবং আদর্শের বাইরে গিয়ে অনেকটা হিপোক্রেসি, মুনাফিকি কায়দায় অনেক কিছু করার চেষ্টা করেছেন, এবং এই কারণে তাদেরকে প্রাণ দিয়ে তারপর সেই মুনাফিকের ঋণ পরিশোধ করতে হয়েছে। বাংলাদেশের অতীতের ব্যাপারে আর যাওয়ার দরকার নেই, শুধু বর্তমান নিয়ে আলোচনা করি। সেটি হলো যে এই মুহূর্তে পুরো পার্বত্য অঞ্চল এবং টেকনাফ, তার সঙ্গে সঙ্গে আরাকান যে রয়েছে মায়ানমারের, এই পুরো অঞ্চলের যে কমন ইন্টারেস্ট, সেই কমন ইন্টারেস্টকে ভারত একত্র করে ফেলেছে। এর কারণ হলো ভারতের মিজোরাম, নাগাল্যান্ড, এই দুটো যে প্রদেশ রয়েছে, এই দুটো প্রদেশের যে অভিন্ন স্বার্থ, স্বাধীনতা এবং সার্বভৌমত্ব, তার সঙ্গে সঙ্গে দিল্লির যে কেন্দ্রীয় ব্যবসা বাণিজ্য এবং কূটনীতি, এই সব কিছু এখন আরাকানের উপর নির্ভর করছে, আরাকান আর্মির উপর নির্ভর করছে, মায়ানমার সরকারের উপর নির্ভর করছে। এবং এই বিষয়গুলো থেকে বাঁচার জন্য বাংলাদেশকে তারা মানব ঢাল হিসেবে ব্যবহার করছে। যেমন ধরুন আমাদের কূটনীতির একটা খুব দুর্বলতম সময়কে ব্যবহার করে যেভাবে। প্রিয় দর্শক, আরেকটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। বিএনপির একজন নেতাকর্মী অবশেষে সরকারকে উদ্দেশ্য করে কিছু কঠিন বক্তব্য দিয়েছে। তো সেই ভিডিওটি দেখার আগে সবাইকে বলবো, যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্রতিনিয়ত এ ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেটগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। যারা করেছেন তাদেরকে ধন্যবাদ। চলুন সর্বশেষ ভিডিওটি দেখে আসি। আমরা আওয়ামী লীগকে বলতে চাই, অসত্যের বেড়াজাল থেকে বেরিয়ে আসেন, সত্যের পদপ্রদীপে আলোতে আসেন। যেখানে শেখ মুজিবের অবস্থান, যেখানে আমরা অবশ্যই তাকে সেটা সম্মান করবো, কিন্তু জিয়াউর রহমানের অবদানকে অস্বীকার করলে, তাকে খাটো করার চেষ্টা করলে, তাকে অপদস্থ করলে আমরা এবং বাংলাদেশের সাধারণ মানুষ কখন আপনাদেরকে ছেড়ে কথা বলবে না? কজনকে জেলে নেবেন, কজনকে ফাঁসি দেবেন, কজনকে সাজা দেবেন? হাজতি হিসাবে কারাগারে গিয়েছিলাম, কয়েদি হিসাবে বেরিয়ে এসেছি। সাজা দেওয়ার পরে ডিভিশন কেটে দিয়েছে, প্রচন্ড ঠান্ডার মধ্যে, অসহ্য দুর্বিষহ জীবনের মধ্যে 21টা দিন আমাকে ফেলে রেখেছে। আপোষের জন্য নানা রকমের কায়দাকরণ করা হয়েছে বিভিন্ন দিক থেকে। একটাই পেয়েছে, সারা বাড়ি ঘুরে ফিরে একটাই সাজানো পেয়েছে, আর কাউকে নিতে পারে না এই দল থেকে। এই 17 বছরের লড়াইয়ের মধ্য দিয়ে এটাই হচ্ছে বিএনপির সবচেয়ে বড় অর্জন। কাউকে নিতে পারেনি কোনো প্রলোভনের মধ্য দিয়ে, কোনো ভয় প্রদর্শনের মধ্য দিয়ে। এখান থেকে প্রমাণিত হয় আমরা জিয়াউর রহমানের আদর্শের কিছুটা হলেও ধারণ করতে পেরেছি। জিয়াউর রহমানের যেটুকু অবদান, বেগম খালেদা জিয়ার যেটুকু অবদান, আজকে বাংলাদেশের মানুষকে একত্রিত করে তাদেরকে দিয়ে এই সরকারকে যে মনে মনে তালাক দিয়ে দিয়েছেন, ঘোষণা না দিলেও মনে মনে তালাক দেওয়া হয়েছে, তার প্রমাণ তার যোগ্যতার নেতৃত্বের স্বাক্ষর রেখেছেন জনাব তারেক রহমান। আজকে বাংলাদেশ যে অবস্থায় দাঁড়িয়েছে, এই বাংলাদেশ কি শেখ মুজিবের আমলে ছিল? এই স্বাধীনতা যুদ্ধের পরবর্তীতে জিয়াউর রহমানের যে অবদান, তার কারণ হচ্ছে সেইখান থেকে আজকের এই বাংলাদেশের উৎপত্তি। গণতন্ত্র ছিল না, ইমার্জেন্সি প্রথম দিয়েছিলেন শেখ মুজিবুর রহমান সাহেব 1973-74, যাদের মনে আছে, বয়স্ক যারা আছেন।
রক্ষী বাহিনী কর্তৃক হাজার হাজার দেশপ্রেমিক নেতাকে হত্যা করার পরে প্রথম ইন্ডেমনিটি দিয়েছিলেন শেখ মুজিবুর রহমান। রক্ষী বাহিনীর সকল অপরাধ ক্ষমা করে দিয়েছিলেন, সকল সংবাদপত্র সকল প্রেস বন্ধ করে দিয়ে মাত্র হাতে গোনা কয়েকটি পত্রিকা রেখেছিলেন। এইগুলোকে পুনরুদ্ধার করেছেন শহীদ জিয়াউর রহমান। সেটাও ছিল একটা মুক্তিযুদ্ধেরই লড়াই। কারণ মুক্তিযুদ্ধের ওয়াদা ছিল তো সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার। শেখ মুজিবের এবং আওয়ামী লীগের এই গণতন্ত্র হত্যার কারণে জেনারেল ওসমানী, ব্যারিস্টার মইনুল হোসেন, আব্দুল্লাহ সরকার এবং আরো একজন এরা সেদিন বাকশালের প্রতিবাদ জানিয়ে সংসদ থেকে পদত্যাগ করেছিলেন। জিয়াউর রহমানের তো সেখানে কোনো অবদান ছিল না। জিয়াউর রহমান দেশের ব্যাপারে চিন্তা করেছেন, দলের ব্যাপারে নয়। আর একটা কথাই বারবার তিনি বলতেন যে বিদেশে আমাদের বন্ধু আছে, কোনো প্রভু নেই। আজকে সৌদি আরব, আজকে চীন, আজকে অন্যান্য বৃহৎ শক্তিগুলো তারা বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছে জিয়াউর রহমানের শাসনামলে। জিয়াউর রহমানের শাসনামলে ব্যক্তি জীবন থেকে পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সমস্ত জায়গায় মুক্তিযুদ্ধের দর্শন যেটা, মূল ধারণা যেটা, মূল চেতনা যেটা, সেটা ধারণ করতেন শহীদ জিয়াউর রহমান ব্যক্তিগতভাবে এবং পারিবারিকভাবে। ভুটানের রাজা এই যে কিছুদিন আগে এসে গেলেন, মাত্র কয়েকদিন আগে, এই ভুটানের রাজার আমন্ত্রণে বাংলাদেশ থেকে সফরে যাবেন শহীদ জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়া। সেদিন আজকের তারেক রহমান এবং তার ছোট ভাই আরাফাত রহমান কোকো দুজনই বায়না করেছিলেন, বাবা আমরাও তোমাদের সঙ্গে যাব। জিয়াউর রহমান উত্তর দিয়েছিলেন, না তোমরা যেতে পারবে না। তখন আবার তারেক রহমান সাহেব বলেছিলেন, বাবা ভুটানের রাজা তো তার 2 ছেলেকে নিয়ে এসেছে সঙ্গে, বলে সে হচ্ছে রাজা আর আমি হচ্ছে এই দেশের সেবক, তার আচরণ আর আমার আচরণ এক হতে পারে না। তিনি ছেলেদেরকে নেননি। রাষ্ট্রের একটা মুদ্রা, একটা বৈদেশিক মুদ্রা অযথা পারিবারিক কারণে খরচ হোক, এই উদাহরণ তিনি সৃষ্টি করতে চাননি। এটাও তো স্বাধীনতা যুদ্ধের চেতনার একটা অংশ। আজকে চেতনা বলতে বলতে যারা বেহুশ হয়ে পড়েন, তাদের আমলে লক্ষ লক্ষ কোটি টাকা পাচার কিভাবে হয়, কিভাবে চোরগুলো প্রকাশ্যে ঘুরে বেড়ায়, কোনো ব্যবস্থা নেওয়া হয় না। পদ্মা ব্যাংকে লালবাতি জ্বালিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর ভেগে চলে গেছেন। পদ্মা ব্যাংক এত কিছু করা হচ্ছে, কোথায় বকা আলমগীর? তাকে কেন আসামি করা হয় না? তাকে কেন ধরা হয় না? বেসিক ব্যাংকের আব্দুল হাই বাচ্চুকে কেন আজকে পর্যন্ত ধরা হচ্ছে না? কেন আজিজ খানের সম্পত্তির বিবরণী দেওয়া হয় না? কেন অন্যান্য বড় যে চোরগুলো আঁচলের তলায় লুকিয়ে আছে, কেন আঁচল সরিয়ে তাদেরকে চেহারা দিতে দেওয়া হয় না? হয় বিচার করুক, নাই জনগণের মধ্যে ছেড়ে দিক, সাধারণ মানুষ তাদের বিচার করুক। আমরা এই দেশে অশান্তি চাই না বলে অনেক কথা আমরা বলতে চাই না, কিন্তু যেটুকু আমরা করেছি, জিয়াউর রহমানের যেটুকু অবদান, বেগম খালেদা জিয়ার যেটুকু অবদান, আজকের বাংলাদেশের মানুষকে একত্রিত করে তাদেরকে দিয়ে এই সরকারকে যে মনে মনে তালাক দিয়ে দিয়েছেন, ঘোষণা না দিলেও মনে মনে তালাক দেওয়া হয়েছে, তার প্রমাণ তার যোগ্যতার নেতৃত্বের স্বাক্ষর রেখেছেন জনাব তারেক রহমান। একের পর এক যত কর্মসূচি হয়েছে, প্রথমটির পরে দ্বিতীয়টিতে লোক আরো বেশি হয়েছে, দ্বিতীয়টির চেয়ে তৃতীয়টিতে জনসমাগম আরো বেশি হয়েছে। মানুষ কাজ বন্ধ করে সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানানোর জন্য যেখানে আমরা গিয়েছি সেখানেই তারা সমবেত হয়েছে। তো এই ছিল প্রিয় দর্শক শ্রোতা, মূলত আজকের ভিডিও মোট 4টি ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছিলাম। এক এক করে 4টি ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি 4টি ভিডিও আপনারা মনোযোগ সহকারে দেখেছেন এবং সকলের কথাগুলো মন দিয়ে শুনেছেন। তো অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাতে ভুলবেন না, আর পারলে ভিডিওটি শেয়ার করে দিবেন। আর আমাদের চ্যানেলে এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। যারা করেছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।